আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। তুষার ভাই, আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হলো যে তারেক রহমান আসার মধ্য দিয়ে নতুন কি বাস্তবতা তৈরি হলো, নতুন কি চ্যালেঞ্জ তৈরি হলো, কি সম্ভাবনা দেখছেন, কি শঙ্কা দেখছেন? প্রথম যে সম্ভাবনাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আশঙ্কা অনেকাংশে কেটে গিয়েছে। কেননা মানুষ মনে করছেন যে নির্বাচনের বিষয়টি ইতিবাচক ভাবেই সামনের দিকে এগোবে, যেহেতু তারেক রহমান আসার পরে দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল তার পূর্ণ শক্তিতে নির্বাচনী প্রচারণা চালাবে। পাশাপাশি বেশ কিছু সমালোচনার হাত থেকেও দলটি উদ্ধার পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে তারেক রহমান কেন আসছেন না, দ্বিতীয়ত দলের মধ্যে প্রচুর অন্তর্কোন্দল, তৃতীয়ত তারেক রহমানের হাতে দলের নিয়ন্ত্রণ নাই, এরকম অনেক কথাবার্তা হচ্ছিল। এইগুলি অনেক কমে যাবে, সেই কারণে এটা একটা ইতিবাচক দিক। দ্বিতীয় ইতিবাচক দিক হচ্ছে যে নির্বাচন ঠিক মতো আয়োজন করার জন্য সরকারের পক্ষে শক্তিশালী দলের যে সমর্থন সেটা বাড়লো। কেননা মাঠ প্রায় দখলে ছিল নির্বাচন বিরোধীদের, যারা বিভিন্ন অজুহাতে বারবার বলছিল নির্বাচন করা যাবে না, নিরাপত্তা সমস্যা কিংবা সরকারের দুর্বলতা আছে, অথবা নানান রকম দাবি দাওয়া তুলছিল, এই উপদেশটা সরতে হবে, ওই উপদেশটা থাকতে হবে। তো সেই বিষয়গুলি থেকেও খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে। আর আরো একটি বিষয় যেটি হয়েছে যে আহ, মানুষ যেহেতু একটি বড় ধরনের একটি প্রদর্শনী করেছে, উনি যখন আসলেন, তাতে করে বিএনপির মধ্যে আত্মবিশ্বাসের পরিমাণও বেড়ে গিয়েছে, এবং রাস্তা দখল করে নিয়ে যা খুশি তাই করার যে একটা প্রবণতা কিছু রাজনৈতিক দলের মধ্যে ছিল, সেইটা আমার ধারণা যে খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এটা হচ্ছে একটা। আর চ্যালেঞ্জের মধ্যে তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে। তার ব্যক্তিগত নিরাপত্তা একটা চ্যালেঞ্জ, সেটির জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি। তারপরও অনেকে অভিযোগ করেছেন যে আরো নিরাপত্তা কঠোর করা দরকার, যেটা আমার মনে হয় যে তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা বিবেচনায় নেবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নির্বাচনকে ঘিরে যেই অসৎ উপায়গুলি হয়ে থাকে, অর্থাৎ পেশি শক্তি, কালো টাকা, এই ব্যাপারগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এবং নিজের দলের মধ্যে এই ধরনের লোক থাকলে তাদেরকে নিয়ন্ত্রণ করা, এটা তার একটা চ্যালেঞ্জ। তিনি একটা বক্তৃতা দিয়েছেন, যে বক্তৃতার মধ্যে তিনি এক ধরনের ইতিবাচক সম্ভাবনার কথা তরুণদেরকে বলেছেন এবং মানুষদেরকে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে তিনি বলেছেন তিনি মেধাভিত্তিক সমাজ তৈরি করতে চান। তিনি বলেছেন যে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বন্টন করা হবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কেননা যে কোনো সমাজে যোগ্য লোকের চেয়ে অযোগ্য লোক বেশি। ফলে গণতান্ত্রিক ভাবে যোগ্য লোকেরা খুব একটা জায়গা করে নিতে পারে না। তারা তাদের মেধার শক্তিতে মেধাবীদের এলাকা যেখানে সেখানে কাজ করে, যে জন্য আপনি দেখবেন মেধাবী লোকদের জায়গা হয়ে যায় বিশ্ববিদ্যালয়, কনসালটেন্সি ফার্ম, তারপরে আহ, আমলাতন্ত্র, অথবা মেধাবী লোকদের জায়গা হয়ে যায় এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে তিনি এবং তার সাথে যারা কাজ করছেন তারাই মেধাবী, একে অন্যকে বেছে নিয়েছেন। কিন্তু দেশ চালাতে গেলে মেধাবীদেরকে বেছে নিয়ে এমন জায়গাতে নিযুক্ত করতে হয় যেখানে তারা মেধার ভিত্তিতে আসলে ওইভাবে আসতে পারতেন না। যেমন ধরেন দলের নেতৃত্বে মেধাবী লোকরা জায়গা পায় না, কারণ একটা বড় দলের মধ্যে কম মেধার লোকই তো বেশি থাকবে, এটাই স্বাভাবিক, সারা পৃথিবীতেই তো এটা। দ্বিতীয়ত, ধরেন আপনি কোন একটা মন্ত্রিত্ব দিবেন কিংবা কোন একটা আপার হাউসের লোক নিয়োজিত করবেন অথবা কোন কমিটির চেয়ারম্যান করবেন, এইসব জায়গাতে ঠিক লোকটাকে নিয়োগ দিতে গেলে অমেধাবীরা এসে বলে কি যে উনি দলের সঙ্গে 25 বছর ছিলেন, 30 বছর ছিলেন। তো যে লোকটা গবেষণা করেছে 30 বছর, তার এত নলেজ, উনি দলের সাথে থাকলে উনি কি করতেন? চাঁদাবাজি করতেন। তো এই বিষয়টা কিন্তু আমলে নিতে হবে যে মেধাবী লোক কিন্তু দলের সঙ্গে 30 বছরের পরিশ্রম, 25 বছরের পরিশ্রম করেছেন, এরকম হবে না। মেধাবী লোকদেরকে ডেকে নিয়ে দলের জন্য কাজ করতে বলতে হবে। যেটি আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যারা আহ, নেতৃত্বের শীর্ষে গিয়েছেন অতীতে এবং যারা ইতিহাসে নাম লেখাতে পেরেছেন তাদের মধ্যে ছিল। আপনি যদি দেখেন, দেখবেন 6 দফা প্রণয়নের সাথে ছিলেন রেহমান সোহান, তাই না? তারপরে নুরুল ইসলাম, অর্থনীতিবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন যারা লেখাপড়া জানেন এরকম। ঠিক একইভাবে জিয়াউর রহমান সাহেব যখন মন্ত্রিসভা করেছিলেন তখনও তিনি আবুল ফজল সাহেবকে বেছে নিয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। বি চৌধুরীকে বেছে নিয়েছিলেন সেই সময়। আব্বাস এটি পানি বিশেষজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, এবং বি চৌধুরীকে বেছে নিয়েছিলেন তখন হ্যাঁ, সবচেয়ে জনপ্রিয় একজন প্র্যাকটিশনার, তাই না? এরকম লোকদেরকে তিনি বেছে নিয়েছিলেন। কারণ কি? যাকে দিয়ে যে কাজটা হয় সেই কাজটা তিনি করাতে চেষ্টা করেছিলেন। পরে রাজনৈতিক ভাবে কে কোথায় দূরে ছিটকে গিয়েছেন সেটা পরের কথা, কিন্তু মেধাভিত্তিক সমাজ তৈরির চেষ্টা আসলে আমাদের অতীতের নেতাদের মধ্যে ছিল। ঠিক একইভাবে আমি মনে করি যে তারেক রহমান যদি মেধাভিত্তিক সমাজ তৈরি করতে চান তাহলে তাকে একটা বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মেধাহীনদের তরফ থেকে। তারা এসে তাকে বলবে যে আপনি
আমার 20 বছরের পরিশ্রম, আমি 10 বছর জেল খেটেছি, এসব বলবে তাকে। তাকে আসলে সুচিন্তিত ভাবে বেছে নিতে হবে। ওই 10 বছর 20 বছরের জেল খাটা লোকটাকেও জায়গা দিতে হবে তার উপযুক্ত জায়গাতে। ঠিক একইভাবে মেধাবী লোকটাকে জায়গা দিতে হবে 5 বছরের পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা, কিংবা বাংলাদেশের জলবায়ু মোকাবেলা, এইসব জায়গাতে তো আসলে জেল খাটা যোগ্যতার জায়গা না, তাই না? বরং যার কিনা এই বিষয়ে জ্ঞান আছে সেটা যোগ্যতা। ফলে দুই পক্ষকে তার ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে বড় দল, বিশেষ করে আমাদের মতো দরিদ্র দেশে যেখানে অশিক্ষা অনেক বেশি, বড় দলের নেতার এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমার ধারণা যে তিনি সেটা মোকাবেলা করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটা বড় চ্যালেঞ্জ তার পরামর্শ, তার যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করার দিকে। আর কিছু জায়গাতে তিনি অত্যন্ত সংযত আচরণ করেছেন, যে আচরণ আমাদেরকে অবাক করেছে। কেননা বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা সাধারণত এই সংযত আচরণগুলি করে না। তার মধ্যে একটা তিনি করেছেন, তিনি আমি শুনলাম এবং দেখলাম যে তিনি জাতীয় স্মৃতিসৌধের ভিজিটার্স বুকে সই করেছেন, লিখেছেন রাজনৈতিক কর্মী। উনি ইজিলি তার পদবিটা লিখতে পারতেন যে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু উনি লিখেছেন রাজনৈতিক কর্মী। এটা একটা ভালো দিক। উনি নিজেকে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের সমান করে পরিচয় করাচ্ছেন, কারণ তিনি জানেন যে তিনি এটা বললেও লোকে জানে উনি কে। ক্ষমতার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে ক্ষমতা মাটির কাছাকাছি থাকবে। আপনি দেখবেন যে বট গাছ উপড়ে ফেলা খুবই কঠিন, কিন্তু বট গাছ কিন্তু তাল গাছের মতো লম্বা হয় না। এবং বট গাছ খুব মাটির কাছাকাছি থাকে। বট গাছ মাটির কাছে থাকার জন্য শিকড় বিস্তৃত করে মাটিতে, এবং বট গাছ আনুভূমিক ভাবে বিস্তৃত হয়, লম্বায় বাড়ে না, কিন্তু চারিদিকে এসে বড় হতে থাকে। তো যদি আপনি বটবৃক্ষ হতে চান, আপনাকে মাটির কাছে থাকতে হবে। তো এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুন, যে নেতা এসে বলে স্লোগান দিও না, নেতা এসে বলছে যে আমি রাজনৈতিক কর্মী, এগুলি আমাদেরকে খুবই আশাবাদী করেছে। তবে একই সাথে একটু ভীতও হয়েছি আমরা, কেননা এরকম নেতাকে আসলে সাধারণ লোকেরা বুঝতে পারে না। সাধারণ লোকেরা মনে করে প্র্যাডো গাড়ির থেকে নামলে কিংবা আরো দামি গাড়ির থেকে নামলে সে নেতা। তো এখন এই বিষয়টা বদল হোক, আমরা সেটা চাই। নতুন বন্দোবস্ত, নতুন দিনের কথা বলা হয়েছে না, কিন্তু আমরা চাই যে এই নতুন বন্দোবস্তের বিষয়টা তার হাত ধরে আসুক। আসলে কোনো মন্দ হয় না, বরং ভালো হয়, কারণ উনি বড় দলের নেতা। আপনি নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখেন, আমি একটু অবাক হলাম যে একটা খুবই অশালীন একটা স্লোগান, আমি আর উচ্চারণ করলাম না, একটা নির্বাচিত ছাত্র প্রতিনিধি তিনি শাহবাগে দাঁড়িয়ে সেই স্লোগানটা দিচ্ছেন। যদিও সেই স্লোগানটা হাদি দিত, সেটা আমারও পছন্দ না। হাদির হয়তো অন্য দিকগুলো পছন্দ, কিন্তু এই দিকটা পছন্দ না। কিন্তু ওইটাকে ধরে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে তো ধরেন আহ, মনে হচ্ছে যেন আবারও সেই একটা উত্তেজনা তৈরি করা, যেটা নির্বাচনের পরিবেশটা নষ্ট হবে। আগেই সেই পরিবেশটার মধ্যেই তারেক রহমান এসছেন, কিন্তু এখনো কিন্তু সেই ধারাবাহিকতাটা আছে, এবং বড় বড় রাজনৈতিক দলও ওই ধরনের আহ বিষয় সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করে তারা কর্মসূচি দিচ্ছে বা সমাবেশ আহ্বান করছে। আপনার কাছে মনে হয় কিনা যে এইটাও তারেক রহমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? জুলাই যোদ্ধারা নিজেদের বলেছেন তারা জুলাই যোদ্ধা। এখন কে যোদ্ধা কে সহযোদ্ধা, এটা তো আসলে কোনো ডেফিনেশনের মধ্যে নাই। জুলাই মাসে তো আমরাও কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, এবং আমরাও বলেছি যে এই যে সন্তানদের বুকে গুলি চালানো হচ্ছে, তরুণদের বুকে গুলি চালানো হচ্ছে, আমরা তো সেটা মেনে নেই নাই। এখন জুলাই পার হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যেই আমরা লক্ষ্য করলাম, মুক্তিযুদ্ধের পরে যেমন একদল লোক মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন, এরকম গজিয়ে গিয়েছে। আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের নাম দিয়ে সুবিধা নেওয়ার পক্ষ একটা গজিয়ে গিয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। সেগুলিকেও স্বাভাবিকভাবেই সবাই নিয়েছিল, যে এরকম তো হতেই পারে, এত বড় একটা আন্দোলনের পরে কত রকমের লোক চলে আসবে। কিন্তু শহীদ হাদির বিষয়টি যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সময় তিনি যে দলটি করতেন, এই দলটি তো এনসিপিও ছিল না, এই দলটি জামাত ইসলামও ছিল না। তিনি তার নিজের একটা সংগঠন, যেটা খানিকটা অরাজনৈতিক খানিকটা রাজনৈতিক, ইনকিলাব মঞ্চ, যার একটা কালচারাল সেন্টার খুলেছিল, হুম, তাদের হয়ে তাদের মুখপাত্র হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছিলেন এবং স্বতন্ত্র হিসেবে নিজেকে ঘোষণা হুম, করেছিলেন। এখন যে হুম, হুম, সবাই তার ওনারশিপটা নিতে চাচ্ছে, আহ, এবং তারা বলার চেষ্টা করছে যে শহীদ হাদির আদর্শেই তারা আন্দোলন করবে, তাহলে এই হুম, আদর্শের পেছনে তারা নির্বাচনের সময় তার পেছনে গিয়ে দাঁড়ালো না কেন? নির্বাচনের হুম, সময় হুম, কেন দুইটা শয়তান খুনি তার পাশে গেল, কিন্তু এরা কেন তার পাশে ছিল না? আমার তো এইটা একটা প্রশ্ন। তাদের তো উচিত ছিল, এই আদর্শ কি আগে ভালো ছিল না? মৃত্যুর পরে আদর্শটা ভালো হলো, আগে ভালো ছিল না?
এবং এই গালিগালাজের সংস্কৃতি থেকে কিন্তু হাদি বের হয়ে এসেছিল। আপনি হুম লক্ষ্য হুম করবেন যে শেষের দিকে অন্তত ৩-৪ মাস তার কথায় তার কাজে অনেক পরিবর্তন। এটা তো হবেই। একটা তরুণ রাজনীতিবিদ আহ, শিখতে শিখতে সামনের দিকে এগোবে, তার মধ্যে পরিবর্তন আসবে। আজকে আমরা তারেক রহমানের যে পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হুম তো হুম একটা বিরাট পরিবর্তন। তিনি যে সময় গিয়েছিলেন তখন তিনি তারুণ্য মাত্র শেষ করেছেন, 40 পার হুম হয়েছেন, এরকম একটা বয়স। হুম আর এখন তিনি ফিরেছেন 60-এর কাছাকাছি বয়সে। ফলে এই যে দুইটা সময়ের যে তফাৎ, সেই তফাতের মধ্যে তিনি তো আরো পরিণত হয়েছেন। ঠিক একইভাবে হাদিও কিন্তু তার রাজনীতির মাঠে গিয়ে বুঝতে পেরেছিল যে এত গালিগালাজ করে আসলে হয় রাজনীতি হুম হুম সফল হবে না, কিংবা অনেক বয়স্ক মানুষ যারা ভাষা কিংবা এই বিষয়গুলি নিয়ে সচেতন, তারা তাকে ভোট দেবে না। সে সবার হওয়ার চেষ্টা করছিল। সে কেন তার ভাষা বদল করেছিল সেটা আমরা বিবেচনায় নিতে চাই না। কিন্তু আপনারা যদি বা অন্যরা যারা এখন হাদি ওনারশিপ নিচ্ছেন যে হাদি তাদের মানুষ, হুম হুম তারা কেন তাহলে হাদির নির্বাচনী এলাকায় নিজের একটা লোককে দাঁড় করিয়ে দিলেন? জামাত ইসলাম কেন সাদিক কায়েমকে দাঁড় করিয়ে দিল? আজকে যদি হুম হাদি জীবিত থাকতেন, তাহলে হুম নির্বাচনে তার শক্ত প্রতিপক্ষ হতেন না সাদিক কায়েম? তার মানে হাদি যাতে হারে সেই ব্যবস্থা করেছিলেন তারা। নির্বাচনে হাদি হারলে ভালো, কিন্তু হাদি মৃত্যুর পরে তাদের লোক হয়ে গিয়েছে হাদির নামে বিপ্লব। এই জিনিসগুলি আমাকে খুব অবাক করে আর কি। যে যখন হাদি জীবিত তখন তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তিশালী করায় আগ্রহ ছিল না। যখন হাদি মৃত তখন তারা হাদির এই আদর্শের দাবিদার বলে নিজেদেরকে দাবি করছেন। তো এইটা আমার কাছে অবাক লাগে, এবং এই আদর্শের দাবিদার হতে গিয়ে তারা গালিগালাজটাকে বেছে নিলেন। হাদি এত সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে, সেই হ্যাঁ বক্তৃতা কেন তারা দিচ্ছেন না? হ্যাঁ হাদি যখন হুম হুম বলেছে যে একটা প্রথম আলোর বিরুদ্ধে 10টা ভালো প্রথম আলো তৈরি করতে হবে, ওই রকম ডিসকোর্স তৈরি করতে হবে যেখানে তর্ক দিয়ে তর্ককে মোকাবেলা করা হবে, যুক্তি দিয়ে হুম যুক্তিকে মোকাবেলা করা হবে। এমনকি সাথে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিল যে সে স্কুল থেকে এসে বিভিন্ন জাতীয় পর্যায়ে বিতর্ক, আবৃত্তি এইসব বিষয়ে পুরস্কার পেয়েছে। তার হুম মানে নিশ্চয়ই সে ক্ষমতা পেলে অথবা দায়িত্ব হুম হুম পেলে বিতর্ক আবৃত্তিকে সে ভুলে যেত। হুম তাহলে হুম হাদি যে হুম আবৃত্তি হুম করে সে আবৃত্তিটা কেন আপনারা বেছে নিচ্ছেন না? হাদি যে বিতর্ক হ্যাঁ, করতো সেই বিতর্কটাকে কেন বেছে নিচ্ছেন না? হুম আপনারা হুম বেছে নিলেন গালিটাই। এটাই হুম হুম হচ্ছে হুম আমার কাছে মানে আমাকে একটু হতাশ করে যে এই এত এত ভালো এই দিক এই থাকতে কেন খারাপটা পরিবেশটা তারা যে বেছে নিচ্ছেন? যে এই 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 যে এখন এই লাগাতার কর্মসূচি, মানে এইটা কি কোনো অন্তরায় তৈরি হবে কিনা? কারণ হাদির মৃত্যুকে ঘিরে এক ধরনের নানামুখী পরিস্থিতি দেখলাম, বিভিন্ন গণমাধ্যমে হামলা। তো এখনো তো সেই হাদির কে নিয়েই কর্মসূচি এগোচ্ছে। তো এটাকে কি আরো পুঁজি কেউ করতে পারে কিনা? আপনার কাছে কোনো শঙ্কা আছে কিনা? শরীফ ওসমান বিন হাদি নির্বাচন চেয়েছিলেন, এবং তিনি তো একেবারে সবার আগে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন। নির্বাচনের জন্য জনসংযোগ শুরু করে দিয়েছিলেন, নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, এলাকায় জনসংযোগের সঙ্গে মুড়ি বাতাসা বিলি করতেন, বস্তির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের বাসস্থানের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, বড় মঞ্চ তৈরি করতেন না, রিক্সায় হুম ঘোরাফেরা করতেন, তাই না? তো এরকম একজন প্রার্থী জীবন দিলেন নির্বাচনের জন্য, তার নাম দিয়ে নির্বাচন বন্ধ করার চেষ্টা করা হলে তো এটাও তার আদর্শের বিপরীতে যাবে। উনি তো প্রাণ দিলেন নির্বাচনে দাঁড়িয়ে। উনি নির্বাচনে না দাঁড়ালে কি আসলে এই অবস্থাটা তৈরি হতো কিনা, এটাও তো একটা প্রশ্নের বিষয়। তাহলে যে নির্বাচনে দাঁড়িয়ে হাদির জীবন ত্যাগ হলো, যিনি প্রাণদান করলেন, সেইখানে নির্বাচন না হওয়া তার অজুহাতে আমি মনে করি না যেটা সঠিক হবে। বরং নির্বাচনটা ভালোভাবে করা, এবং ওই আসনে ইনকিলাব মঞ্চের একজন যোগ্য প্রার্থী যদি থাকে তাকে দাঁড় করানো আমি মনে করি যে উচিত। জিতেন বা হারেন ওটা তো হাদি বলেছিল যে উনি জেতার জন্য নির্বাচন করছেন বলে মনে করেন না। এটা হচ্ছে তার একটা অবস্থান ঘোষণা করা। এবং উনি বলেছিলেন যদি উনি জিতে যান, তাহলে ওই হুম একটা সিট নিয়ে তিনি বাকি 299 জনকে দুর্নীতির বিরুদ্ধে, তারপরে হুম হুম স্বজনপ্রীতির বিরুদ্ধে, অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি তাদেরকে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করে উনি বলেছিলেন যে একজন 299 জনকে নাকি তিনি অস্থির বানিয়ে রাখবেন, দৌড়ের উপরে রাখবেন, উনি বলেছিলেন। তো সেই রকম একজন মানুষকে দেন বরং, এবং তার পিছনে সবাই দাঁড়ান, একটা ভালো নির্বাচন হোক। এক্স্যাক্টলি। আমি সর্বশেষ আরেকটা প্রশ্ন করে শেষ করি। সেটা হলো যে তারেক রহমান আসার আগে থেকে এবং আসার পর রাজনীতির একটা মেরুকরণ দেখা যাচ্ছে। তাতে তারেক রহমানের বিএনপির সাথে যেই দলগুলো ছিল, অনেক কেউ কেউ ছিটকে গেছে। মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, কর্নেল অলি। আবার দলগুলোর মধ্যে একটা অস্থিরতা, তার মধ্যে দেখছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি আহ, ধানের শীষ নিয়ে লড়বেন, কিন্তু সেই ধানের শীষের ঝিনাইদহে কাফনের কাপড় নিয়ে মিছিল। অন্যদিকে এনসিপি মানে
হুট করে জামাতের দিকে আবার যাত্রা শুরু করলো আসনের জন্য, অথচ তারা বললো যে তারা 300 জোটেই করবে এবং তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করবে। এই মেরুকরণ গুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা মূলত ক্ষমতার ভাগ বাটোয়ারার মেরুকরণ, এটা আদর্শের মেরুকরণ না। এই জন্য যে নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে জোটের প্রতীক পার্টির হুম, প্রতীক হবে না, অর্থাৎ একটা প্রতীকে জোটের সবাই নির্বাচন করবে না, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রতীকে যাওয়ার জন্য অনেকেই দুর্বল দল থেকে শক্তিশালী দলে যোগ দিয়ে দিচ্ছেন। তাহলে ধানের শীষ প্রতীকটা পাবেন, দাঁড়িপাল্লা পাবেন, অর্থাৎ পরিচিত প্রতীক পাবেন। নিজেদের দলের প্রতীক যেহেতু পরিচিত না, তারা তাদের বিজয়টাকে নিশ্চিত করতে চাচ্ছেন। এটা মূলত সংসদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ানোর একটা চেষ্টা। তো সেটা যদি কৌশল হয়ে থাকে, এটা নিয়ে আমাদের কিছু বলার নাই, যে কেউ যে কোনো দলে যোগ দিতে পারেন। কিন্তু একেবারে নির্বাচনের আগে এই যোগ দেওয়াটা একটু দৃষ্টিকটু হয়ে গিয়েছে আর কি। যে মানুষ বুঝতে পারছে যে এটা কেন হচ্ছে, কেন ঘটছে। কারণ সাধারণ মানুষ তো এদেরকে বিশ্বাস করে এদের দলের পক্ষে 10 জন হলেও দাঁড়িয়েছিল, 20 জন হলেও হুম, দাঁড়িয়েছিল। এবং এই আন্দোলন চলাকালীন সময় আপনি গণ অধিকার পরিষদ বলেন বা বর্তমান এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের পেছনে বলেন, মানুষ তো দাঁড়িয়েছিল। এবং এনসিপি তৈরি করার পরে মানুষ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়েছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে আহ, তারা ক্রাউড ফান্ডিং করেছিলেন যখন দল তৈরি করেন, তখন হুম, বলেছিলেন যে হুম, হুম, ক্রাউডকে যেন টাকা পাঠায়। আমার একটা অনুষ্ঠানে তাদের একজন নেতা বলেছিল না কত টাকা উঠেছে ওই ওই দিন পর্যন্ত। আবার এখন যারা প্রার্থী হয়েছেন তাদেরও অনেকে ক্রাউড ফান্ডিং করেছেন। তো এই হুম, ক্রাউড হুম, ফান্ডিং এর যে টাকাটা, এটা তো এনসিপি কে দেওয়া হয়েছে একক নির্বাচন করার জন্য। কিন্তু এখন তো তারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, এরকম একটা অবস্থা দেখা দিয়েছে। তারা একটা মোর্চা তৈরি করেছিলেন, এবি পার্টি, তারা এবং আরেকটি আহ, সংগঠন মিলে। সেই হুম, মোর্চাটাও ভেঙে যাচ্ছে বলে আমরা শুনতে হুম, পাচ্ছি। হুম, তো এই হুম, যে হুম, হুম, সংশয় এবং অস্থিরতা, এটা কিন্তু তরুণদের রাজনীতিতে মানুষের যে আস্থা, সেই আস্থাকে বিচলিত করবে। এবং আমার কাছে হুম, মনে হুম, হচ্ছে এটা ভুল হচ্ছে। আর এই আন্দোলনের কথাটি যেটি আপনি বলেছিলেন, আন্দোলনের সুযোগে সবসময় কিছু লোক ঢুকে পড়ে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। যেমন আহ ওসমান হাদির নাম দিয়ে পত্রিকা অফিস কিংবা সাংস্কৃতিক সংগঠনে হামলা করা, হুম, তারপরে হুম, তার নাম দিয়ে লুটপাট করে সেটা দিয়ে নিজের টেলিভিশন ফ্রিজ কিনা, আমরা যেটা হুম, হুম, শুনেছি আর কি। তো এই হুম, হুম, বিষয়গুলি তো আমাদেরকে আহত করেছে। কেননা আপনি হুম, গেলেন হুম, আদর্শের জন্য আর বের হলেন টাকা নিয়ে টিভি কেনার জন্য বা ফ্রিজ কেনার জন্য, এটা তো ভালো আচরণ হলো না। তাতে করে কার সুনাম হানি হলো, এটাও তো চিন্তা করতে হবে। ঠিক একইভাবে আপনি টাকা নিলেন, একা নির্বাচন করবেন, আপনারা তরুণদের বন্দোবস্ত করবেন, আর যুক্ত হুম, হওয়ার হুম, চেষ্টা করছেন একটি ঐতিহাসিক দলের সাথে, যে দলের শাখা হুম, 3টা দেশে আছে এখানে, আমাদের এই উপমহাদেশে, এবং যে দলটি ঐতিহাসিকভাবে একটি পুরনো দল। নতুন হুম, হুম, বন্দোবস্ত হুম, করবেন পুরনো দলের সাথে। তো এটা আসলে মানুষের কাছে স্ববিরোধী মনে হচ্ছে আর কি। এই জিনিসগুলি হ্যাঁ, রাজনীতি সম্পর্কে আমাদেরকে হতাশ করে। হুম, 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 এক্স্যাক্টলি। তো সবাই অনেক ধন্যবাদ, আপনার সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে জানলাম। নিশ্চয়ই আগামীতে আবার যুক্ত হব সেই প্রত্যাশা রেখে দর্শক শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।